আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং বাসায় কোয়ালিটি টাইম পাস করছো। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের আজকে আমরা বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের অঙ্গ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আলোচ্য বিষয় টেন্ডন, টেন্ডনের গঠন, লিগামেন্টের গঠন, টেন্ডন লিগামেন্টের সমন্বয়ে কিভাবে আমরা আমাদের পেশি চালনা করি সেই বিষয়টুকু নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। তোমরা এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে তোমরা প্রশ্নটি করবে। আমি পরবর্তী সময়ে তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমি উত্তর দিতে চেষ্টা করব। প্রয়োজনে তাদের সাথে আমি ভিডিও কলিংয়ের মাধ্যমে, তোমাদের গ্রুপে ভিডিও কলিংয়ের মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো নিয়ে বসবো। আর যদি তোমরা প্রশ্ন না করো তাহলে আমি ধরে নিব তোমরা ভালোভাবে বুঝেছ। এই জন্য প্রশ্নটুকু করতে হবে। চলো আজকের আমাদের মূল পাঠে যাওয়া যাক। আজকের প্রথম আলোচ্য বিষয় হলো টেন্ডন। এখন টেন্ডন কি সেটা আমাকে প্রথমে বুঝতে হবে। টেন্ডন কি? আমরা জানি মাংসপেশি আমাদের হাড়ের সাথে যুক্ত থাকে। এখন বোন টু মাসল, অর্থাৎ হাড় এবং মাংসের মধ্যে, হাড় এবং মাংসপেশি, দ্যাট মিনস এখানে বোঝাতে চাচ্ছি আমি স্কেলিটাল মাংসপেশি, কঙ্কালিক মাংসপেশি। এই কঙ্কালিক মাংসপেশি কঙ্কালের সাথে অর্থাৎ হাড়ের সাথে যে রজ্জু বা সুতার মাধ্যমে যুক্ত থাকে, সেই রজ্জু বা সুতাটাকে বলা হয় রজ্জু বা দড়ি। সুতা এখানে বলাটা উচিত হবে না। রজ্জু বা দড়িটাকে বলা হচ্ছে কি টেন্ডন। আমরা একটু দেখি যে টেন্ডনটা কেমন। আমরা আমাদের স্লাইডটুকুতে দেখতে পাচ্ছি, খেয়াল করো, এটা একটা মাংসপেশি। এটা একটা মাংসপেশি আমরা দেখতে পাচ্ছি। এই মাংসপেশির সাথে, এটা হলো হাড় বা অস্থি, এই অস্থির সাথে মাংসপেশি সংযুক্ত আছে। দেখো একটি রজ্জুর মতো একটি অংশ দিয়ে, এই সাদা অংশটুকু, এই অংশটুকু হলো কি টেন্ডন। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে টেন্ডনটা কি। অর্থাৎ বোন টু মাসল কানেক্টর ইজ কল্ড টেন্ডন। এখন এই কানেক্টর বা টেন্ডনটা কি দ্বারা গঠিত সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যে এই টেন্ডনটি গঠিত, আমরা জানি কিছু প্রোটিন আছে যার নাম হলো কোলাজেন প্রোটিন। কোলাজেন, এই কোলাজেন প্রোটিন এক ধরনের প্রোটিন হলো, এই কোলাজেন জাতীয় প্রোটিনটা হলো শ্বেততন্তু, অর্থাৎ কি হোয়াইট ফাইবার দ্বারা গঠিত। এটা হোয়াইট ফাইবারের যোজক টিস্যু দ্বারা গঠিত একটি অংশ। অর্থাৎ এটা কেমন থাকবে? এই তন্তুগুলো থাকবে ঘন শ্বেততন্তুময়, শ্বেততন্তুময়। আমি আবার এটাকে মার্কিং করছি। শ্বেততন্তুময় বলতে এখানে বোঝানো হচ্ছে হোয়াইট ফাইবার দ্বারা গঠিত একটি যোজক টিস্যু। যোজক টিস্যু মিন্স সংযোজককারী টিস্যু। এটাকে বলা হচ্ছে কি যোজক টিস্যু। তাহলে ঘন শ্বেতময় যোজক টিস্যু দ্বারা টেন্ডন গঠিত। এসব টিস্যু কেমন থাকবে? শাখা প্রশাখা বিহীন থাকবে। আমরা দেখি শাখা প্রশাখা বিহীন এখানে টেন্ডনগুলোর যে পেশি, এখানে সরি, টেন্ডনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শাখা প্রশাখা বিহীন কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। এই টেন্ডনটা কি দ্বারা গঠিত আমরা একটু দেখে নেই। চলো, টেন্ডন প্রাথমিক অবস্থায় এটা কোলাজেন দ্বারা তৈরি। এই কোলাজেন ফাইবার, কোলাজেনগুলো মিশ্রিত হয়ে একটি প্রথমে মাইক্রোফাইবার বা মাইক্রোফাইব্রিল গঠন করে। অর্থাৎ কি সূক্ষ্ম তন্তু। এই মাইক্রোফাইব্রিলগুলো কিছু আটিবদ্ধ হয়, বান্ডেল গঠন করে, অর্থাৎ আটিবদ্ধ হয়। এই আটিবদ্ধ হয়ে তখন নাম হয় ফাইব্রিল।
এখন বেশ কিছু ফাইব্রিল মিলিত হয়ে আরেকটু বড় আঁটি তৈরি করে। এই বড় আঁটিটির নাম হলো ফেসিকল। এই ফেসিকল গুলো ক্রমান্বয়ে আরো বড় আঁটি তৈরি করে। এই আঁটিটা এক ধরনের পেশি টিস্যু দ্বারা গঠিত। এই টিস্যুটাকে বলা হয় পেরিকন্ডিয়াম। আবার বলছি, এই ফেসিকল গুলো আবার যখন আঁটিবদ্ধ হয়, এই আঁটিবদ্ধ হয়ে, খেয়াল করো, এই আঁটিবদ্ধ হয়ে এখানে বেশ কিছু টিস্যু দ্বারা এটা কি আঁটিবদ্ধ হয়ে থাকে। এই টিস্যুটাকে বলা হচ্ছে কি পেরিটেন্ডিয়াম। এই আঁটিটাকে বলা হচ্ছে কি পেরিটেন্ডিয়াম। নিশ্চয় মনে থাকবে তোমাদের যে পেরিটেন্ডিয়ামটা কি। পেরিটেন্ডিয়াম হলো যে এই আঁটিগুচ্ছ এক ধরনের টিস্যু দ্বারা আবদ্ধ থাকে, কম্প্যাক্ট থাকে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই আবদ্ধকৃত টিস্যুটাকে বলা হচ্ছে কি পেরিটেন্ডিয়াম। তাহলে আমরা একটু দেখি যে আর এখানে বলে রাখা প্রয়োজন যে এই তন্তুগুলো থাকবে শাখা প্রশাখবিহীন তরঙ্গায়িত। এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েভ ফর্ম, অর্থাৎ ফেসিকলটা যে গঠিত হয়েছে, এই ফেসিকলটার মধ্যে যে তন্তুগুলো আছে সেগুলো কিন্তু ওয়েভ ফর্ম অবস্থায় আছে, অর্থাৎ তরঙ্গায়িত অবস্থায় আছে। এটাকে অন্য ভাষায় বলা হয় ক্রিম স্ট্রাকচার। ক্রিম স্ট্রাকচার বা তরঙ্গায়িত অবস্থায় এই ফেসিকলের মধ্যে আমাদের ফাইব্রাস গুলো অবস্থান করছে। তাহলে এগুলো কিন্তু শাখা প্রশাখাবিহীন তরঙ্গিত এবং উজ্জ্বল শ্বেতবর্ণ, অনেকটা হোয়াইট ফাইবার থাকবে, এটার কালারটা শাইনি থাকবে। এখন এরা গুচ্ছাকারে পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। দেখো, খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুচ্ছাকারে একটা গুচ্ছ তৈরি করেছে, সরি, এই গুচ্ছের মধ্যে সমান্তরালভাবে এরা অবস্থান করছে এবং শাখা প্রশাখা বিহীন। খেয়াল রাখতে হবে, কিন্তু এই কথাগুলো খেয়াল রাখতে হবে, কারণ লিগামেন্টের সাথে কিন্তু এর অনেক পার্থক্য রয়েছে। এগুলো দিয়ে পার্থক্য তৈরি করতে হবে। এক্ষেত্রে কিন্তু শাখা প্রশাখা বিহীন শ্বেততন্তু থাকবে, সমান্তরালভাবে বিন্যস্ত থাকবে। এর স্থিতিস্থাপকতা নেই। স্থিতিস্থাপকতা কি? অর্থাৎ কোনো কিছুতে যদি তুমি পীড়ন দাও, চাপ দাও, স্ট্রেস দাও, তাহলে সে কতটুকু বিকৃত হতে পারলো, আর বিকৃতি হওয়ার পরে সে কতটুকু সেখানে অবস্থান করতে পারলো, সেটাকে বলা হয় ইলাস্টিসিটি। বিস্তৃতি কতটুকু হলো এবং বিস্তৃতিটা কতটুকু আবার সাথে সাথে পূর্ব অবস্থায় ফিরে আসাটাকে বলা হচ্ছে কি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এটা ফিজিক্স ভালো পড়বে তোমরা। স্থিতিস্থাপকতার দুইটি কথা আছে, একটা হলো ইলাস্টিসিটি আর একটা হলো প্লাস্টিসিটি। দেয়ার আর ফার ডিফারেন্স বিটুইন দিস ওয়ার্ড, ইলাস্টিসিটি অ্যান্ড প্লাস্টিসিটি। এখানে কিন্তু ইলাস্টিসিটি, অর্থাৎ এখানে যে আমরা টেন্ডনটা আমরা দেখতে পাচ্ছি, এই টেন্ডনটা কিন্তু ইলাস্টিসিটি নেই, টেন্ডনে ইলাস্টিসিটি নেই। আর এই পেশিগুলোর একটা বিশেষ ক্ষমতা হলো এরা কিন্তু টান সহ্য করে, টানতে পারে কিন্তু ধাক্কা দিতে পারে না। পেশি টান দিতে পারে কিন্তু ধাক্কা দিতে পারে না, অর্থাৎ স্নায়বিক তাড়নায় পেশি টেনে ধরে কিন্তু সরায় না। আমরা পরবর্তী টপিকসে আমরা এটা দেখব। তাহলে আমরা এখানে এই লাইনগুলোতে আছি, আটিগুলো একত্রে দলবদ্ধ হয়ে আটটি গুচ্ছ তৈরি করে। কি তৈরি করে? আটটি গুচ্ছ। যে আটিগুলো, এইগুলো আটিগুলো একত্রিত হয়ে আটটি গুচ্ছ তৈরি করে। তারপর আটি গুচ্ছগুলো তন্তুময় টিস্যু গুচ্ছ দ্বারা বেষ্টিত হয়ে অধিকতর বড় আটি শ্রেণীতে বিভক্ত হয়। এটাকে অধিকতর বড় বলা হচ্ছে। একে বলা হয় পেরিটেন্ডিয়াম। এখন টেন্ডনটা বেশ শক্ত। টেন্ডন কিন্তু সহজে ছিঁড়ে যায় না, কিন্তু যদি কোনো কারণে টেন্ডন ছিঁড়ে যায় তাহলে সেটা আর জোড়া লাগে না সহজে। এই জন্য মাংসপেশিতে টানের কারণে যদি টেন্ডনটা মাংসপেশি যদি ছিঁড়ে যায়, তাহলে মানে ওই অঙ্গটুকুই বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা রিকভার করা কঠিন হয়ে পড়ে। তাহলে টেন্ডন কি কাজ করে? টেন্ডন দেহ কাঠামো দান করে এবং দৃঢ়তা দান করে, অস্থি বন্ধনী গঠনে সাহায্য করে, আর হলো চাপ এবং টানের বিপরীতে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া পেশির সঞ্চালন, আমাদের অঙ্গের সঞ্চালনে টেন্ডন বিশেষ ভূমিকা পালন করে।
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো টেন্ডনটা কি। এখন টেন্ডনের অস্তিত্ব কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। আমাদের যে হিউমেরাস আছে এখানে, হিউমেরাসের প্রান্তভাগটা দেখবে এই মাংসপেশিটার সামান্য নিচের দিকেই একটু অনুভব করতে পারবে যে এখানে এই টেন্ডনের পেশিটা রেডিয়াসের সাথে যুক্ত আছে। হিউমেরাসের, আমি ভুল বলেছি, টেন্ডনের পেশি না, হিউমেরাসের পেশিটা রেডিয়াসের সাথে যুক্ত আছে টেন্ডনের মতন। এখন এখানে পায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই পায়ের গোড়ালিতে এখানে টেন্ডন পেশি রয়েছে, আমরা সহজেই সেটা কিন্তু অনুভব করতে পারি। এর জন্য আমাদের কোনো মাইক্রোস্কোপ লাগবে না, কিছু না, হাত দিয়ে স্পর্শ করলে আমরা এই টেন্ডনের উপস্থিতি লক্ষ্য করতে পারি। এখন আমাদের আলোচ্য বিষয় হলো লিগামেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, লিগামেন্ট এবং টেন্ডন গঠনগত দিক প্রায় এক, কিন্তু কিছু বেসিক পার্থক্য রয়েছে। বেসিক পার্থক্যটা হলো এটা স্থিতিস্থাপক থাকবে, অর্থাৎ ইলাস্টিস থাকবে। ওইখানে কিন্তু স্থিতিস্থাপকতা ছিল না। এটা পাতলা কাপড়ের ন্যায় কোমল অথচ দৃঢ়। এটা হালকা থাকবে কিন্তু খুব শক্ত থাকবে। অস্থি বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ বোন টু বোন, হাড় টু হাড়, হাড়ের সাথে হাড়ের যে কানেক্টরটা আছে সেটাই হলো কি লিগামেন্ট। মনে রাখতে হবে, বোন টু বোন কানেক্টর ইজ লিগামেন্ট। অপরদিকে মাসল টু বোন কানেক্টর ইজ কল্ড টেন্ডন। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফ্যালাঞ্জেস আছে, ফ্যালাঞ্জেস, এগুলোকে বলা হয় কি ফ্যালাঞ্জেস, ইংলিশ ফিঙ্গার, বাট সাইন্টিফিক্যালি নেম অর ক্লিনিক্যালি নেম ইজ ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেসের যে বোনগুলো রয়েছে, এই বোনগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি দ্বারা গঠিত, কি দ্বারা, লিগামেন্ট। অর্থাৎ বোন টু বোন কানেক্টর হলো লিগামেন্ট। এখন এই লিগামেন্ট কি দ্বারা গঠিত? দেখো, আমরা কিন্তু টেন্ডনে দেখেছি, টেন্ডনে কি দেখেছি, শুধুমাত্র সে তো হোয়াইট ফাইবার দ্বারা গঠিত। কিন্তু এখানে কিন্তু লিগামেন্ট, হোয়াইট ফাইবার অ্যান্ড ইয়েলো ফাইবার। দ্যাট মিনস ইয়েলো ফাইবার মিনস পিত তন্তু। পিতের ইংরেজি কি? ইয়েলো। যেমন কি ইয়েলো সি, পিত সাগর কোথায় অবস্থিত? এই চীনের পাশেই পিত সাগর অবস্থিত। তাহলে ইয়েলো সি, এই কথাগুলো শব্দগুলো কিন্তু জানতে হবে। অনেক সময় পিতের ইংরেজি কি জানি না, কিন্তু ইয়েলো বললে কিন্তু আমরা সহজেই সেটা অনুধাবন করতে পারি। এটা হলো ইয়েলো ফাইবার। তাহলে এখানে লিগামেন্টটা দুই ধরনের তন্তু দ্বারা গঠিত, একটি হলো হোয়াইট ফাইবার অ্যান্ড ইয়েলো ফাইবার। বাট টেন্ডন গঠিত হয়েছে কি দ্বারা? অনলি ফর হোয়াইট ফাইবার, এখানে ইয়েলো ফাইবার নেই। আরেকটি কথা, যে টেন্ডনের লিগামেন্টের মধ্যে হোয়াইট ফাইবার এবং ইয়েলো ফাইবার, এর মধ্যে ইয়েলো ফাইবারের সংখ্যা বেশি। আর ইয়েলো ফাইবারটা এক ধরনের ইলাস্টিন নামক এক ধরনের প্রোটিন রয়েছে, এই ইলাস্টিন নামক প্রোটিন দ্বারা তৈরি। আর ইলাস্টিন নামক প্রোটিন দ্বারা তৈরি হওয়াতে এটা কিন্তু স্থিতিস্থাপক, অর্থাৎ সহজে কি করা হয়, মুভমেন্ট করতে সহায়তা করে। এখন এটা কি ম্যাক্সিমাম কি দ্বারা গঠিত? ইয়েলো ফাইবার দ্বারা গঠিত। এখন আমরা দেখি, স্লাইডে দেখি যে এতে পিত বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে। আমরা কি দেখতে পারলাম যে পিত বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা এখানে বেশি আছে। এর মধ্যে সরু শাখা প্রশাখা বিশিষ্ট জালিকার ন্যায় বিন্যাস্ত থাকে। অপরদিকে আমরা কি দেখেছিলাম, ওইখানের তন্তুগুলো অর্থাৎ টেন্ডনের তন্তুগুলো কি ছিল না, কোনো শাখা প্রশাখা ছিল না। বাট এখানে কিন্তু সরু শাখা প্রশাখা বিশিষ্ট নেট লাইক, অর্থাৎ কি জালের মতো জালিকাকারে এটা বিন্যাস্ত রয়েছে থাকে। তন্তুগুলো গুচ্ছাকারে না থাকে, আলাদা আলাদাভাবে অবস্থান করে। আর এদের রয়েছে কি স্থিতিস্থাপকতা। এখন আমরা একটু দেখি, এখানে টেন্ডনের মতোই এটাও কোলাজেন ফাইবার দ্বারা গঠিত। কোলাজেনগুলো মাইক্রোফাইব্রিল গঠন করে, মাইক্রোফাইব্রিলগুলো ফাইবার গঠন করে, ফাইবারগুলো ফেসিকল গঠন করে, ফেসিকলগুলো লিগামেন্ট গঠন করে। গঠনগত দিক থেকে ঠিকই একই, বান্ডল, আটি, আটিগুচ্ছ, বড় আটি।
বান্ডাল, আটি, আটিগুচ্ছ, বড় আটি, সবগুলো কিন্তু ওই টেন্ডনের মতোই, বাট এটার গঠন উপাদানগত ভিন্ন। কারণ হলো ওইখানে হোয়াইট ফাইবার, অনলি হোয়াইট ফাইবার থাকে, কিন্তু এখানে হোয়াইট ফাইবার এবং ইয়েলো ফাইবার দুইটাই উপস্থিত থাকে। ওইখানে শাখা প্রশাখা বিহীন, এখানে রয়েছে, অর্থাৎ আমাদের লিগামেন্টে রয়েছে শাখা প্রশাখা যুক্ত। ওইখানে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে, এটা জালিকাকারভাবে বিন্যস্ত থাকে। এই কথাগুলো তোমাদের কিন্তু পার্থক্যে আনতে হবে এবং বুঝতে হবে। এবং কিভাবে এর মাধ্যমে, লিগামেন্টের মাধ্যমে কিভাবে আমরা আমাদের পেশিগুলো চালনা করছি, আমরা মুভমেন্ট করছি, আমরা দৌড়াচ্ছি, আমরা খেলাধুলা করছি, এগুলো একটু চিন্তা করো, তাহলেই বিষয়গুলো ক্লিয়ার হবে এবং খুব ইজিলি নিতে হবে তোমাকে। এটা শুধু পড়ার উদ্দেশ্যে না, আমাকে জানার উদ্দেশ্যে। এবং আমরা 1 বছরের জন্য পড়বো না, ডিসেম্বর পর্যন্ত পড়বো না, অথবা এসএসসি পরীক্ষার জন্য পড়বো না, আমরা পড়বো আমাদের ফর হোল লাইফ। এবং এগুলো বাস্তব প্রয়োগ করতে হবে। তুমি যখন একজনের সাথে কথা বলবে, তখন এই শব্দগুলো যদি তুমি নিয়ে আসো, তখন তোমার জ্ঞানের পরিধি অন্যের কাছে প্রকাশ পাবে, এতে তোমার মূল্যায়ন বাড়বে, তোমার কি করবে, তুমি ভালো একটা পজিশনে যেতে পারবে, আর তোমার জ্ঞানের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এখন আমরা দেখি যে এখানে লিগামেন্টের অস্তিত্ব কিন্তু আমরা পায়ের, যে আমাদের হাঁটুর পিছনের দিকে দুইটা মোটা আমরা রগ বলি, এটা কি বলে, রগ বলি, এটার নাম হলো কি, লিগামেন্ট। আসলে এই লিগামেন্ট বলবে, রগ বলবে না, কি বলবে, পায়ের পিছনের দিকে, হাঁটুর নিচের দিকে, ব্যাক সাইডে দুইটা কি আছে, লিগামেন্ট আছে। লিগামেন্টগুলো অস্থির সাথে সংযোগ স্থাপন করেছে। এখন আমরা দেখব যে কিভাবে এই অস্থি পেশি এর মাধ্যমে আমরা কিভাবে মুভমেন্ট করি। এখানে বেশ কিছু কথা লেখা আছে, কথাগুলো তোমার বইয়ে আছে, বই থেকে নেওয়া। এখন এর মধ্যে উদাহরণটা ঠিক আমি বুঝিয়ে দিচ্ছি। উদাহরণটি হলো, আমাদের হাতটা কিভাবে আমরা চালনা করি সেটা আমরা একটু দেখি। আমরা আমার হাতটাকে আমি এমনভাবে টান দিব। এখন আমি কিভাবে আমি টান দিচ্ছি, অটোমেটিক তো চলে আসছে না, আমার ইচ্ছা করছে। অর্থাৎ মস্তিষ্কে রয়েছে ইচ্ছাধীন স্নায়ু। কি স্নায়ু? ইচ্ছাধীন স্নায়ু। এই ইচ্ছাধীন স্নায়ু আমাকে সিগন্যাল দিচ্ছে কিভাবে? সিগন্যাল দিচ্ছে এই মাসলগুলোকে, বলছে এই মাসলগুলোর নাম আছে, এই মাসলগুলোর নাম কি? এই যে হিউমেরাসের সাথে যুক্ত বাইসেপস, এই বাইসেপস পেশিকে বলছে তুমি টান দাও। বাইসেপস পেশি কি করছে? মাংসপেশিটাকে, এই তন্তুগুলোকে কি টেনে ধরছে। টেনে ধরাতে কি হচ্ছে, এই পেশিটা কি সংকুচিত হয়ে গেল। এই সংকুচিত হওয়ার সাথে সাথে এটার যে টেন্ডনটা আছে, টেন্ডনটা কার সাথে যুক্ত আছে? এইদিকে রেডিয়াস আছে, রেডিয়াসকে সহ কিন্তু টেনে আনছে। এর ফলে কি হচ্ছে, হাতের কোণর থেকে নিচ পর্যন্ত যে অংশটুকু, এটা আমাদের এইভাবে চলে আসলো। তাহলে এখানে কোন পেশিটা কাজ করেছে? বাইসেপস। মনে রাখতে হবে, বাইসেপস পেশি। একই টাইম এখানে আছে পিছনের দিকে আছে কি, ট্রাইসেপস পেশি। এই ট্রাইসেপস পেশি যখন বাইসেপস পেশিতে টান পড়ে, তখন ট্রাইসেপস পেশি রিল্যাক্স হয়ে যায়, শিথিল হয়ে যায়। এর ফলে কি হয়, আমার কনুয়ের নিচের দিকে, আমাদের কনুয়ের নিচের দিকের অংশটুকু উপরের দিকে চলে আসে। আবার যখন আমার ইচ্ছা হলো যে আমি এটাকে সোজা করে ফেলবো, তখন কি করবে, ইচ্ছাধীন স্নায়ু, তখন তোমার স্নায়ুগুলোই কি করবে, পিছনের দিকে ট্রাইসেপসকে অর্ডার করবে যে তুমি সংকুচিত হও, আর ওকে অর্ডার করবে তুমি শিথিল হয়ে যাও। তখন ও কি করছে, ও সংকুচিত হয়ে যাচ্ছে, এই অবস্থায় ছিল, ও সংকুচিত হয়ে যাচ্ছে। ও সংকোচনের কারণে ও ওইদিকে যে রেডিয়াসের সাথে ওর অংশটুকু, টেন্ডন অংশটুকু যুক্ত আছে, সে কিন্তু এদিকে টান পড়ছে, অপর দিকে এটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, এটা টান পড়ছে, ফলে কি হচ্ছে, হাতটি সব মানে সোজা হয়ে যাচ্ছে। ঠিক আমাদের পায়ের পেশির মধ্যেও এমন, এটার নাম বাইসেপস অথবা ট্রাইসেপস না, পায়ের পেশিগুলোর নাম আছে ভিন্ন, এটা তোমরা উচ্চ শ্রেণীতে গিয়ে পড়বে। তোমাদের এতটুকু উদাহরণ দেওয়া আছে, তোমরা এতটুকু বিষয় নিয়েই থাকবে। এখানে এই কথাটাই লেখা আছে, একটি উদাহরণ দিয়ে পেশির কার্যক্রম ব্যাখ্যা করা যায়। কনুই বাঁকা বা সোজা করতে হলে ঐচ্ছিক পেশি কিভাবে কাজ করে তা লক্ষ্য করি। কনুই বাঁকা করতে হলে ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় বাইসেপস পেশি সংকুচিত হয়, আমি যেটা ব্যাখ্যা করেছিলাম। বাইসেপস পেশিটা কি সংকুচিত হয়, বাইসেপস পেশি সংকুচিত হয়ে রেডিয়াস এবং আলনাকে টেনে বাঁকা করে, রেডিয়াস এবং আলনা
আমরা জানি এখানে হাতে দুটি হাড় রয়েছে, একটি মোটা অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের দিকে আছে কি রেডিয়াস, আর পিছনে কনিষ্ঠাঙ্গুলের দিকে আছে আলনা। অর্থাৎ কি আলনা কি ঘরে থাকে, আমি যদি হাতটা যদি এভাবে রাখি তাহলে আলনা কোন দিকে আছে, ঘরের দিকে আছে। তাহলে এই রেডিয়াস এবং আলনাকে টেনে ধরছে, রেডিয়াস আলনাকে টেনে বাঁকা করে, এ সময় ট্রাইসেপস পেশি শ্রত হয়ে যায় বা রিল্যাক্স হয়ে যায় পিছনের এই পেশিটা, ট্রাইসেপস পেশি শ্রত হয়ে গেল। এভাবে বাইসেপস এবং ট্রাইসেপস পেশি সংকোচন ও প্রসারণে শ্রত হওয়ার মাধ্যমে আমরা কোমর বাঁকানো বা সোজা করতে পারি এবং দেহের অঙ্গ সঞ্চালন ঘটে। মানব দেহের কঙ্কালিক পেশিগুলো অর্থাৎ স্কেলিটাল মাসল, আমি আগেই বলেছি শব্দটা কি, স্কেলিটাল মাসল, কঙ্কালিক পেশিগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাদের কাজ পরস্পর বিপরীতমুখী। দেখো সৃষ্টিকর্তা কত সুন্দর করে আমাদের এই বডিটা তৈরি করেছেন। এখানেও জোড়ায় জোড়ায় কথা লেখা আছে, সব জায়গায় সবকিছুতেই জোড়ায় জোড়ায় কথাটা লেখা আছে। আমাদের প্রত্যেকটা অংশ, চোখ দুটি, তাই না? দেখো ভাইটাল অর্গানগুলো, ব্রেনের পার্ট কিন্তু দুইটি, সেরেব্রাম কয়টি অংশ বিভক্ত শিখেছি আমরা, দুইটি অংশ, হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পেশি, অস্থি এবং পেশির সমন্বয়ে কিংবা কিভাবে আমরা অঙ্গ সঞ্চালন করতে পারি সেই বিষয়টুকু আমরা আজকে শিখেছি। এই বিষয়টুকু মনে রাখবে, এই বিষয় থেকে কিন্তু তোমাদের মূল্যায়ন করা হয়, প্রশ্ন করা হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখানে আবার মানে কম্পারেটিভলি আলোচনা করা হচ্ছে টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্য। তোমাদের বাড়ির কাজ থাকবে এটা, তাহলে বাড়ির কাজ কি থাকবে তোমাদের, সরি, বাড়ির কাজ থাকবে টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্য। এটা অবশ্যই, এটা তোমাদের লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। বাড়ির কাজ কি, টেন্ডন ও লিগামেন্ট এর পার্থক্য। এটা লিখে অবশ্যই গ্রুপে শেয়ার করবে, অবশ্যই। আমি কিন্তু এগুলো দেখব, আর তোমাদের জন্য অবশ্যই আমরা আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, উনি তোমাদের জন্য, তোমরা শুধু ক্লাস করছো, এখন তোমাদের তো কিছুটা হলেও মূল্যায়ন করতে হবে। শুধু ক্লাস হচ্ছে, আমি কি পড়ছি কিছুই জানলাম না, কিছুই বুঝলাম না। এই জন্য আমাদের প্রধান শিক্ষক মহোদয় বিশেষ চিন্তা করছেন। তোমরা অচিরেই ওনার সিদ্ধান্ত তোমরা জানতে পারবে। তোমরা সে কীভাবে মূল্যায়নের দিকে আমরা যাব, উনি চিন্তা করে ফেলেছেন কিভাবে আমরা যাব। আমরা এটা নিয়ে কাজ করছি। তোমরা অচিরেই প্রধান শিক্ষক মহোদয় তোমাদেরকে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন, আমরা সেই অপেক্ষায় থাকব। তাহলে এই বাড়ির কাজগুলো অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে। তারপরে এই হলো আমাদের আজকের টপিকস। এরপরে যে তোমাদের টপিকসগুলো আছে, অস্টিওপোরোসিস এবং কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুটি বিষয়ের লক্ষণ প্রতিকারগুলো তোমরা ভালোভাবে পড়বে। এটা তোমরা বাসায় পড়লেই তোমরা শিখতে পারবে। এটার জন্য আলাদা কোনো ক্লাসের প্রয়োজন পড়বে না, কারণ হলো এটা প্লেন কথাবার্তা, এখানে বিশেষ কোনো বোঝানোর কিছু নেই। তোমরা একটু পড়ো, আর তারপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে গ্রুপে লিখে শেয়ার করবে, আমি আনসার করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সকলকে। তোমরা ভালো থাকো, বাসায় কোয়ালিটি টাইম পাস করো। বাসায় এমনভাবে সারাদিন স্ক্রিনে থাকবে না, এটা কিন্তু বিশেষ গুরুত্ব। সারাদিন স্ক্রিনে যদি থাকো তাহলে কিছুদিন পরে যখন আমরা একসাথে হব তখন তোমরাও কিছু দেখবে না, চশমা থাকবে সবারই, আর আমাদেরও চশমা থাকবে। তার কারণ হলো আমরাও অনলাইনে কাজ করছি, তোমরাও অনলাইনে, সারাদিন মোবাইলে, তখন সবারই চশমা। এটা যেন না হয়। আমাদের কিন্তু চোখ বাঁচাতে হবে,
আমাদের বায়োলজিক্যাল হেড বাঁচাতে হবে, অর্থাৎ আমাদের ব্রেনটিকে সুস্থ রাখতে হবে, তারপরে সে আমার পড়াশোনা, দুইটাই থাকতে হবে। আমাদের এই করোনাকালীন সময় যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি মানে শেষ করে দেন, আমরা যেন আবার স্বস্তিতে ফিরে আসতে পারি আমাদের সেই শ্রেণীকক্ষে, সেই দোয়াটুকু আল্লাহ মানে আমরা করব, প্রার্থনা করব। আমরা আমাদের ধর্মীয় অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী সবাই প্রার্থনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কোন গ্রুপে বাচ্চারা প্রশ্ন করছে? গ্রুপটি হলো নবম শ্রেণীর যে মেসেঞ্জার গ্রুপটি আছে তোমাদের জন্য, আর সেখানে তোমরা প্রশ্ন করবে। আর অন্যান্য যারা অন্য স্কুলের বাইরের স্কুল যারা মানে তোমরা দেখছো, সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে তোমরা এই বিষয়টি শেয়ার করবে, আমি কমেন্টসের মাধ্যমে তার জবাব দিব। আর আমাদের স্কুলের ক্ষেত্রে, অর্থাৎ বিদ্যাময়ী গভর্নমেন্ট গার্লস স্কুলের ক্ষেত্রে তোমরা কমেন্টে, অর্থাৎ তোমাদের কমেন্টে না, তোমরা তোমাদের গ্রুপে, বিদ্যাময়ী যে নবম শ্রেণীতে গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপ, ওই মেসেঞ্জার গ্রুপে তোমাদের প্রশ্নগুলো শেয়ার করবে। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।